আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নিয়ে ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ। গুইনা গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 টু 120 ঘন্টা। তাহলে আসলে স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই। উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি পতন হয় বা নির্বাচন হয়ে ক্ষমতার পালাবদল হয় তাহলে অনেক মানুষই এই বাংলাদেশে আর থাকবে না, যে কোনো উপায়ে তারা পালিয়ে যাবে। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা যদি চলে যায় তাহলে উপদেষ্টা বা সরকারের সাথে যারা জড়িত রয়েছে তারা কি সত্যি সত্যি সেফ এক্সিট নিয়ে দেশ ত্যাগ করবেন নাকি করবেন না, তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আপনারা সকলেই জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিনের ইতালি সফর শেষে আজকে বাংলাদেশে পৌঁছেছেন। দর্শক, তিনি ইতালিতে থাকতেই ইতালি থেকেই দুঃসংবাদ দেওয়া হয়েছে। দর্শক, কি সেই দুঃসংবাদ তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে চলেছেন। তো দর্শক, এ বিষয় নিয়ে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নিয়ে, যে শাপলা প্রতীক না দিলে নির্বাচনই করবেন। এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে শাপলা দেওয়া না হয়। এখন নিবন্ধন না নিলে কার লস? ইলেকশন কমিশনের লস, অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায়? আসলে কিছুই হবে না, কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না। যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে, আওয়ামী লীগের বাদই দেন, আউট অফ মার্কেটে আছে, বাকি 3 দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না, যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোনো নির্বাচনে যায়। যদিও আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায়, বিদ্রোহী প্রার্থী, তাহলে হয়তো তারা 2-4টা সিট পাবে। বাট শাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না। এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে, উল্টা ইসি ভাই দিয়েছে আরো কঠিন চ্যালেঞ্জ। গুইনা গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 টু 120 ঘন্টা। নিলে নাও, না নিলে আউট, ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে। বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাকবিতণ্ডা চলছে, এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন। তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে, 19 অক্টোবর, আজকে সম্ভবত 15ই অক্টোবর, 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে। হইতে পারে সেটা খাট, আলমিরা, বেগুন, চিংড়ি মাছ বা আরো ব্লা ব্লা ব্লা। যদি বাইছা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে। গতকালকে এই শক্ত ভাষাটা যিনি সামনে আনছেন, নির্বাচন কমিশনে যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা হয়েছে, তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা বিষয়ে ইসি আগের অবস্থানে আছে, নড়চড় হয়নি। ওনার বক্তব্য, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তা শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব। আর এই জন্য এনসিপিকে 19 তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে। আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এনসিপিকে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। এই জায়গাটা আমি নিজেও বুঝি না, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে, বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এনলিস্টেড করা হয়েছে, সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে এই শাপলা ফুল এটা সবার, এটা ন্যাশনাল সিম্বল।
আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে শাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ির সামনে, বা বিভিন্ন জায়গায় সরকারি সিল সফট বিভিন্ন কিছুতে শাপলা কানেক্টেড। সো এই মার্কাটা কোন দলকে, আবার ওই যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে, শাপলার ব্রাঞ্চ অফ কি বলা যায় ওয়াটার লিলি এখানে দেয়া দিছে, বিষয়টা ওরকম না। শাপলা সাপ্লাই, আবার এটার সাথে পাতা লাগাক, এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক, কিন্তু শাপলা সাপ্লাই। এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন শাপলাকে দিচ্ছে না। আবার এনসিপির তুষারের বক্তব্য, তাহলে তারা নিবন্ধনে নিবে না, তো লসটা কার হবে? এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির, যে ভাই গেলে তো হেরে যাবো? আমার এখানে এরকম মনে হচ্ছে, যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশনের উচিত এটা দিয়ে দেওয়া। এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমিও জানি না এটা দরকার আছে কিনা, যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে। আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে, এটা তো এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো। আপনি এখান থেকে যে কোনো একটা মার্কা নেন, পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে, যেহেতু এনসিপি 200 আসন নাকি পাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে, তো আপনারা সরকারে গিয়া এটা নিয়ে সংসদে টাইম পাশ করে ইসিরে ধরাই দেন। এটা তো যায় নাকি, নির্বাচনে আসেন আগে। স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে এবং সেই অপকর্মের ধরন কি, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসলে এক্সপেক্ট করি। 2 হচ্ছে, আমি যেটা মনে করি যে বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আছে। কেউ কেউ বিদেশ থেকেও এসছেন, যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা, চাকরিরত, প্লাস সরকারের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিক হয়তো নন, কিংবা থাকলেও তাদের আরো একটি দেশের নাগরিকত্ব আছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই, অনেকেই নাই। সো বিষয়টা এরকম যে আসলে কিছু উপদেষ্টা যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে, তারা আসলে সেফ এক্সিট নিয়েই তারপরে উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই তাই। তারা যে মুহূর্তে ওথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না, তবে একটা কথা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে, মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা তো আমরা কি অস্বীকারও করি না। প্রত্যেকেরই যার যার নিজস্ব পরিচয় আছে এই উপদেষ্টা পরিষদে। সো তারা আবার তাদের যার যার কাজে ফিরে যাবেন, এই কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন যে আমরা এই কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের যার যার কাজে ফিরে যাব। সো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটেল লাইফ লিড করতে করতে বাংলাদেশে এসছেন 5ই আগস্টের পর, তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন, এটা খুব অবাক হওয়ার কিছু নাই। আর যাদের হয়তো ডুয়াল সিটিজেনশিপ নাই, তাদের খোঁজ নিয়ে দেখবেন মেজরিটির ছেলে মেয়েরাই কিন্তু বাইরে সেটেলড। সো তারাও শেষ জীবনে যদি কোনো রকম কোনো বিপদের আভাস পান বিদেশে চলে যাবেন, এটা তো খুব অবাক হওয়ার কিছু নাই। আর 3 নম্বর হলো, আজকে আমি দেখলাম জামায়াতের সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত, উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে, যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায়, তাদের নানান রকম অডিও ক্লিপিংস ওনার কাছে আছে। তো এই সরকারটির এই যে মানে কি বলবো, এই ধরনের কথা একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি একটা দলের এত দায়িত্বশীল পদে আছেন, তিনি যখন বলেন তখন মনে হয় যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থটাই বড় হয়ে যাচ্ছে। কারণ যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো উপদেষ্টা কিছু করেন, সেটা আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটার কোনো এভিডেন্স যদি ওনার কাছে থেকে থাকে, ওনার তো সেটা তাহলে পাবলিশ করা উচিত, ওনার আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো উপদেষ্টা আইন বহির্ভূতভাবে দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে থাকে এবং তার এভিডেন্স তার কাছে থাকে। দেশের জন্য ক্ষতিকর বলতে আমি এটাও মনে করি যে কোনো একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া বা কোনো একটি বিশেষ দলকে হারিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা, সেটাও দেশের জন্য ক্ষতিকর। সো এরকম কোনো কিছু এভিডেন্স যদি তার কাছে থাকে, সেটা পরিষ্কার করে ফেলা উচিত। আর সেফ এক্সিট কথাটার সাথে সামহাউ অর আদার অপকর্ম, অপকৌশল, কুটকৌশল এই বিষয়গুলো জড়িত, অপরাধ, অবৈধ কাজকর্ম এগুলো জড়িত। সো এগুলো আসলে যদি কোনো এভিডেন্স কারো কাছে না থাকে, ফর এক্সাম্পল আমার কাছে কোনো এভিডেন্স নাই কোন উপদেষ্টা কি অপকর্ম করছেন, গণমাধ্যমে যেটুকু আসে সেটুকুই আমি জানি। কোন উপদেষ্টার পিএসটা কি করেছে না করেছে গণমাধ্যমে যা আসছে ও ব্যাপারে আমি জানি। কোন উপদেষ্টা এখনো কিন্তু দল থেকে ইস্তফা দেয় নাই, আর 3.5 মাস পর নির্বাচন। আপনি বুঝতে পারছেন কতটুকু অ্যাডভান্টেজিয়াস পজিশনে তারা আছে, বিকজ তারা তো ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবে, যেই দল থেকেই করুক। তারা যদি আমার দল থেকেও নির্বাচন করে, তারপরেও তো তারা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে। এটা তো হতে পারে না, তারা এখনো পরিষদে আছে। তো কবে ওরা রিটায়ার করবে, মানে কবে পরিষদ থেকে বের হবে, উপদেষ্টা পরিষদ থেকে নির্বাচনের আগের দিন বের হয়েই বা তখন কি হবে? দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু দুঃসংবাদ সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের ফটোকার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে গণমাধ্যম, কি হলো স্বার্থহানির ব্যাপার, ইতালিতে কি ঘটলো, সেটা প্রফেসর ইউনূস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসলো, তাহলে আমরা ইতালিতে ভ্রমণ করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো, সেটা নিয়ে একটু কথা বলবো। ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে,
প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে যখন এই কথা বলেছেন তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে মানে এটা নিয়ে কথা হচ্ছে, ভালো কথা হয়েছে, ভালো একটা সমঝোতা হয়েছে, এবং ইতালির সরকার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রোমের যিনি মেয়র, তিনি বলেছেন মেয়র সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তাকে বলেছি এই ব্যাপারটা, অর্থাৎ যারা মানে যাদের বৈধতা নেই ইতালিতে আছে তাদের ফেরত পাঠানো কিংবা তাদের ব্যাপারে সিদ্ধান্ত মেয়র আমাকে আশ্বস্ত করেছে যে ফেরত পাঠানোটাই তো সমাধান না, কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদের দুই পক্ষকেই ভাবতে হবে, দুই পক্ষকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে, এরকম কথাও তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন ব্যাপারটা ইতালির সরকারের, যখন ব্যাপারটা ইতালির প্রধানমন্ত্রী কিংবা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তখন তিনি এই ব্যাপারে কথা বলেছেন রোমের মেয়রের সাথে, রোমের মেয়রের সঙ্গে কথা বলেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে সরকারের, যে আমি যদি বাংলাদেশ সরকারের কথাই বলি, যে বাংলাদেশ সরকারের একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, সেটা কি ঢাকা উত্তরের মেয়র কিংবা দক্ষিণের মেয়র সিদ্ধান্ত দিতে পারবে? সেটা নিয়ে কি কেউ এই ঢাকার মেয়রের সঙ্গে মিটিং করবে কিংবা সেটা নিয়ে কোনো আলোচনা করবে? ব্যাপারগুলো কেন যেন মানে একেবারে উদ্ভট লাগছে, ব্যাপারগুলো কোনো কিছুই মানে খাপে মিলছে না, ব্যাপারগুলো এক ধরনের কেমন যেন হয়ে যাচ্ছে, যে যেটা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা কিংবা সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা, সেই আলোচনাটা তিনি একটা ইতালির একটা শহরের মেয়রের সঙ্গে আলোচনা করছেন এবং সেটা সাক্ষাৎকারে সেটা বলছেনও। ইতালির রোম শহরের মেয়রের কি সেই ক্ষমতা আছে ইতালির পররাষ্ট্র নীতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিংবা তার কি সেটা এখতিয়ারের মধ্যে পড়ে? সেটাও একটা বড় প্রশ্ন। চ্যানেল 24 কি বলছে ছোট্ট করে একটু জেনে নিই। ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে, তবে তিনি এটা যেমন বলছেন, তিনি আবার এটাও বলছেন যে তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারেও তারা বলেছে সুযোগ তৈরি হচ্ছে, ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে এই সুযোগ তৈরি হচ্ছে এবং আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এই সুযোগটা কাজে লাগানোর। তিনি বলছেন যে ইতালিতে অবৈধ যারা তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, পরবর্তীতে বৈধভাবে তারা কর্মী নেবে এই সুযোগ তৈরি হয়েছে। সেটা হতেই পারে, যে কোনো দেশের সঙ্গে হতে পারে, কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কল্পনার রাজ্যে থাকার ব্যাপারটা একটা। আর ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমার দেশের নাগরিকদের যারা ইতালিতে রয়েছে, যাদের বৈধতা নেই, কাগজপত্র শতভাগ নেই, তাদেরকে কাগজপত্র সংশোধনের সুযোগ তারা দেবে না, তাদেরকে তাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এখানেই তো আমাদের কূটনৈতিক পরাজয়, কূটনৈতিকভাবে আমরা সফল হতে পারিনি, পরাজিত হয়েছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা তাহলে ইতালি সফর করে কি পেলাম? হ্যাঁ, আবার প্রসঙ্গ আসতে পারে যে ইতালিতে তো আমরা সফর করেছি বিশ্ব খাদ্য সংস্থার আমন্ত্রণে, ইতালি সরকারের আমন্ত্রণে নয়, কিংবা ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ের ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো বলেছেন যে এখানে খাদ্য সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ইতালির সরকারের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মিটিং করবেন। সেই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা, কাদের সঙ্গে মিটিং করলেন সেটা তো আমরা বুঝতে পারলাম না। আমরা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পেজে দেখলাম যে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, ওই ছোটোখাটো কোন দলের প্রেসিডেন্টের সঙ্গে, ইতালির একটা উপজাতি গোষ্ঠীর নেতার সঙ্গে মিটিং, এরকম মিটিংগুলো আমরা দেখছি। আবার ইতালির রোম শহরের মেয়রের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করা, এই ঘটনাগুলো দেখছি। কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী কিংবা ইতালির ওই পর্যায়ের কেউ, কোনো মন্ত্রী, তাদের সঙ্গে মিটিংয়ের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে ঊর্ধ্বতন কাদের সঙ্গে মিটিং হলো? আর আমরা কূটনৈতিকভাবে কি অর্জন করলাম, ইতালির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি স্থাপন করলাম যে তারা আমাদের কোনো ধরনের সুযোগই দেবে না, তারা যাদের কাগজপত্র নেই, যারা শতভাগ বৈধ নয়, তাদেরকে একেবারে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে। অর্জনটা কি হলো সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় অর্জনটা কি হলো? অর্জন কিছু হলো নাকি শুধুই একটা সফর হলো? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।